তিস্তা প্রকল্প বছরের পর বছর ঝুলে থাকার পরও একনেক সবাই সেই প্রকল্প পাস হয় নাই। অথচ বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার আগে একাধিকবার বলেছিল যে তারা অগ্রাধিকার ভিত্তিতে এই তিস্তা প্রকল্প নিয়ে কাজ শুরু করবে। তবে উত্তরবঙ্গবাসীর প্রত্যাশার তিস্তা প্রকল্প পাস না হলেও দক্ষিণবঙ্গবাসীর জন্য একটা বিশাল প্রকল্প পাস হয়েছে গত 13 মে, যার নাম পদ্মা ব্যারেজ প্রকল্প। খরচ প্রায় 33 থেকে 35 হাজার কোটি টাকা। কাজ শুরু হবে এই বছরেই আর শেষ হবে 2033 সালে। সরকার বলছে এই প্রকল্প দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 6.5 কোটি মানুষের জীবন বদলে দেবে। পদ্মা কেন্দ্রিক যত সমস্যা এবং ফারাক্কা বাঁধের ফলে পদ্মার অসংখ্য শাখা নদীতে যে পানির সংকট তৈরি হয়েছে সেটা দূর হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়া তো ফারাক্কায় বাদ দিয়ে পদ্মার বেশিরভাগ পানি ভাগীরথী দিয়েই প্রবাহিত করে নিচ্ছে, তাহলে নিচু অঞ্চলে আমাদের এই বাঁধ আসলে কি কাজ করবে? উপর থেকে যদি পানি না আসে তাহলে নিচের দিকের বাঁধের দরকার কি? এরকম নানান কিছুর বিবেচনায় একদল বিশেষজ্ঞ আবার বলতেছেন এটা অপচয়মূলক এবং ক্ষতিকর একটা প্রকল্প হতে যাচ্ছে। আসলেই কি তাই? চলুন পুরো প্রকল্পটা বোঝার চেষ্টা করি এবং এর সাথে ভারতের ফারাক্কা বাঁধের ইস্যুটা কিভাবে কানেক্টেড এবং ভারতের গঙ্গা পানি বন্টন চুক্তিটা আসলে এর দ্বারা কিভাবে প্রভাবিত হতে পারে সেসবও জানার চেষ্টা করি। আচ্ছা, ছোট্ট একটা ঘোষণা দেখেন, আগামী মাসে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আর ফুটবল বিশ্বকাপ আসলেই বাংলাদেশে কিন্তু একটা ভিন্ন ধরনের উৎসব শুরু হয়ে যায়। গত বছর এই ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে যেই লেভেলের পাগলামি হয়েছে এইটা নিয়ে কিন্তু পুরো পৃথিবীব্যাপী আলোচনা হয়েছিল। আর এবছর সেই পাগলামি যে ছাড়িয়ে যাবে এইটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে। আর এই পাগলামি মানেই হচ্ছে প্রিয় দলের জার্সি। তো আমি আপনাদেরকে জার্সি কেনার জন্য একটা ভালো জায়গার সন্ধান দিতে পারি। পেজের নাম এম ম্যান বা ম্যাডম্যান। বিভিন্ন দলের বিভিন্ন কোয়ালিটির জার্সি এখানে পাবেন। প্রাইস রেঞ্জ 400 থেকে 1000 টাকা বা তারও বেশি। তো কোয়ালিটি অনুযায়ী আপনি আপনার প্রিয় জার্সি কিন্তু এখান থেকে কালেক্ট করে ফেলতে পারেন। তারা হোম ডেলিভারিও দেয়। কমেন্টে পেজের লিংক আছে। আর হ্যাঁ, পেজে নক করে অর্ডার করার সময় যদি শাহিদিন 50 এই কোডটা তাদের সাথে শেয়ার করেন তবে তারা প্রতিটা জার্সিতে আপনাকে 50 টাকা করে ডিসকাউন্ট দেবে। আপনি যদি একসাথে 5টা জার্সি অর্ডার করেন তবে আপনি কিন্তু 250 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাই আর দেরি না করে কমেন্টে থাকা লিংক থেকে এখনই অর্ডার করে আপনার প্রিয় দলের জার্সি কালেক্ট করে ফেলুন। তো চলেন এবার আলোচনা শুরু করি। দেখেন, পদ্মা আমাদের একটা খরস্রোত নদী। বিশাল পরিমাণ পানি এই নদী দিয়ে প্রবাহিত হয়। এখনো বর্ষাকালে পদ্মায় ব্যাপক পানি প্রবাহ থাকে, কিন্তু শীতকালে বিশাল বিশাল চরের কারণে পদ্মাকে সেই শক্তিশালী জায়গায় আর দেখা যায় না। অনেক অনেক বছর আগে এই চিত্র কিন্তু এরকম ছিল না। যারা রাজশাহী, কুষ্টিয়া বা পদ্মার আশেপাশের জেলায় বড় হয়েছেন তারা বা তাদের বাবা দাদারা জানেন যে পদ্মা একসময় আসলে কেমন ছিল। কয়েক কিলোমিটার দূর থেকে এই নদীর গর্জন শোনা যেত। শীতকালেও এই নদী পানিতে থই থই করত, কিন্তু এখন সেই পদ্মায় শীতকালে হাঁটু পানিও থাকে না। জায়গায় জায়গায় জেগে ওঠে বিশাল বিশাল চর। শাখা নদীগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে যায়। নৌকা চালানোও একরকম দুরূহ কাজ হয়ে পড়ে। এমনটা হওয়ার পেছনে মূল কারণ 1975 সালে ভারত এই পদ্মার উজানে একটি বাঁধ চালু করে, নাম ফারাক্কা ব্যারেজ। বাঁধটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 18 কিলোমিটার দূরে। উদ্দেশ্য ছিল খুবই সহজ, গঙ্গার পানি একটু ঘুরিয়ে হুগলি নদীতে ঢেলে কলকাতার বন্দরের নাব্যতা বাঁচানো। কিন্তু এর ফলে বাংলাদেশে যা হয় সেটা মারাত্মক। শুষ্ক মৌসুম অর্থাৎ জানুয়ারি থেকে মে মাসে যেই পানি স্বাভাবিকভাবে পদ্মায় আসতো তার বড় অংশ এখন হুগলিতে চলে যায়। আর শুষ্ক মৌসুমে বাংলাদেশে দেখা যায় তীব্র পানি সংকট। দেখেন, ভারত যে পদ্মায় বাঁধ দিয়ে পানি তাদের অংশে রেখে দেবে এই পরিকল্পনা কিন্তু তাদের বহু পুরনো। 1947 সালে যখন ধর্মের ভিত্তিতে উপমহাদেশ ভাগ হয় তখন মুসলিম জনসংখ্যা প্রধান মুর্শিদাবাদ জেলাটা পড়েছিল কিন্তু পাকিস্তানের সাথে, আর হিন্দু প্রধান সাতক্ষীরা পড়েছিল ভারতের মধ্যে। ব্রিটিশরা প্রথম যে ভারত ভাগের ম্যাপ প্রকাশ করেছিল সেখানে মুর্শিদাবাদ পাকিস্তানের মধ্যে, মানে আজকের বাংলাদেশ অংশের সাথেই ছিল, এবং মুর্শিদাবাদের মানুষজন পাকিস্তানের পতাকা নিয়ে কিন্তু মিছিলও করেছিল তখন। কিন্তু আচমকা সপ্তাহখানেক পরে নতুন আরেকটা ম্যাপ প্রকাশিত হয় যেখানে মুর্শিদাবাদ মুসলিম প্রধান হওয়া সত্ত্বেও তা ভারতের মধ্যে দেখানো হয়। বিনিময়ে সাতক্ষীরাকে পাকিস্তানের সাথে দিয়ে দেওয়া হয়। এইটা কেন করা হয়েছিল জানেন? এইখানে কংগ্রেসের নেতাদের একটা দূরদর্শী উদ্দেশ্য ছিল, কারণ মুর্শিদাবাদ থেকেই মূলত গঙ্গা নদীর অন্য একটা ধারা কলকাতার ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে, মানে ওখান থেকেই পদ্মার পানি ভাগ হয়েছে। এই জন্য মুর্শিদাবাদকে নিজেদের মধ্যে রাখতে চেয়েছে ভারত, যাতে পদ্মার পানি নিয়ে কোনো ঝামেলায় তাদেরকে পড়তে না হয় এবং ইচ্ছা মতো যাতে তারা সেখানে বাদ দিয়ে পানি নিজের দিকে নিতে পারে। এবং 1975 সালে তারা সেটাই করেছে, পদ্মায় বাদ দিয়ে বেশিরভাগ পানি হুগলি দিয়ে প্রবাহিত করে নেওয়ার ব্যবস্থা করেছে তারা। আর এই বাঁধের ফলে গত 50 বছরে বাংলাদেশ অংশে কি হয়েছে? পদ্মায় পলি প্রবাহ কমেছে প্রায় 20%। রাজশাহীতে ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে প্রায় 125
ফুট নিচে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ হুমকিতে পড়েছে। সুন্দরবনের নদীগুলো দিয়ে মিঠা পানির প্রবাহ কমে গেছে এবং লবণাক্ততা বেড়ে গেছে। পদ্মার সাথে সংযুক্ত বহু নদী মরে গেছে। এটা শুধু পরিবেশের ক্ষতি না, কোটি কোটি মানুষের জীবন জীবিকার উপর সরাসরি ক্ষতি। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি এইটা করার অধিকার রাখে? আন্তর্জাতিক আইন আসলে কি বলে? দেখেন, আন্তর্জাতিক আইনে অভিন্ন নদীর পানি বন্টনের ক্ষেত্রে দুইটা মূল নীতি আছে। প্রথমটা হলো ইকুইটেবল ইউটিলাইজেশন বা ন্যায্য ব্যবহারের নীতি। মানে একটা নদী যত দেশের মধ্য দিয়ে বয়ে গেছে, প্রতিটা দেশের সেই পানিতে সমান অধিকার আছে। দ্বিতীয়টা হলো নো হার্ম বা ক্ষতি না করার নীতি। মানে উজানের দেশ এমন কিছু করতে পারবে না যার কারণে ভাটির দেশের কোনো ক্ষতি হয়। আর এই দুইটা নীতি জাতিসংঘ 1997 সালে একটা আন্তর্জাতিক চুক্তিতে লিপিবদ্ধ করে, যেটাকে বলে ইউএন ওয়াটার কোর্সেস কনভেনশন। কিন্তু বড় সমস্যা হচ্ছে ভারত এই চুক্তিতে স্বাক্ষর করে নাই। তবে বিশেষজ্ঞরা বলতেছেন যে এই দুইটা নীতি আসলে এখন আন্তর্জাতিক প্রথাগত আইনের অংশ হয়ে গেছে। মানে চুক্তিতে স্বাক্ষর না করলেও এইটা মানার বাধ্যবাধকতা সবারই থাকে, কিন্তু ভারত সেটা মানছে না। আর এই ফারাক্কা বাঁধের মাধ্যমে ভারত মূলত যেটা করতেছে সেটা এই নো হার্ম নীতির স্পষ্ট লঙ্ঘন। শুধু ভারত এই ফারাক্কা বাঁধের মাধ্যমে এটা করছে না, বরং যেই 54টা নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে তার বেশিরভাগ নদীর উজানেই কিন্তু বাঁধ দিয়ে পানি প্রবাহতে বাধা সৃষ্টি করতেছে ভারত। এর মধ্যে তিস্তায় যা করতেছে সেটা ভয়াবহ। তিস্তার ভারতীয় অংশে প্রায় 6টি জায়গায় বাঁধ দিয়ে পুরো পানিটাই সরিয়ে নিচ্ছে ভারত। আর ভাটির অংশে বাংলাদেশ শীতকালে হয়ে যাচ্ছে মরুভূমি, আর বর্ষায় ভাসতেছে পানির সমুদ্রে। যাই হোক, 1975 সালে ফারাক্কা বাঁধের ফলে যে সংকটটা তৈরি হয়, সেই সংকট থেকে বেরিয়ে আসতে বাংলাদেশ দশকের পর দশক আন্দোলন করে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1976 সালে ফারাক্কা লং মার্চ করেন। অবশেষে 1996 সালের ডিসেম্বরে একটা চুক্তি হয়। ভারতের প্রধানমন্ত্রী দেব গৌড়া আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করেন 30 বছরের গঙ্গা পানি বন্টন চুক্তিতে। চুক্তিতে বলা হয় শুষ্ক মৌসুমে নির্দিষ্ট ফর্মুলায় পানি ভাগ হবে এবং বাংলাদেশ ন্যূনতম 35,000 কিউসেক পানি পাবে। এবং সেই অনুযায়ী কিন্তু গত 30 বছর যাবৎ বাংলাদেশ পানি পেয়ে আসছিল, যদিও চুক্তির তুলনায় কম পানি পাওয়ার অভিযোগ কিন্তু আমাদের আছে। কিন্তু এখন সবচেয়ে বড় খবর হচ্ছে এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই বছরের ডিসেম্বরেই। আর চুক্তি শেষ হয়ে গেলে ভারত যদি শুষ্ক মৌসুমে আমাদেরকে যেটুকু পানি বর্তমানে দিচ্ছে সেটুকুও যদি না দেয়, তবে আমাদের কিন্তু আর কিছু বলার থাকবে না। এবং পদ্মার যে বেহাল দশা গত 50 বছরে হয়েছে, সেই বেহাল দশা আরো কয়েক গুণ বেড়ে যাবে মাত্র কয়েক বছরের মধ্যেই। আর তাই চুক্তি নবায়নের আলোচনা চলছে এবং এখনো এইটা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। আর যখন আমাদের সকল কূটনৈতিক এফোর্ট দেওয়া দরকার এই চুক্তি নবায়নের ইস্যুতে, তখন এই সবকিছু পাশ কাটিয়ে এই অনিশ্চয়তার মাঝেই সরকার অনুমোদন দিয়ে দিল পদ্মা ব্যারেজ প্রকল্পে। তবে এই প্রকল্পের পরিকল্পনা কিন্তু আসলে একদম নতুন না, প্রায় 60 বছর ধরে এইটা নিয়ে কথা হচ্ছে। বিএনপি আমলে প্রথম এই উদ্যোগ নেওয়া হয় আজ থেকে প্রায় 25 বছর আগে। আওয়ামী লীগের বদ্বীপ পরিকল্পনা 2100তেও এটা উল্লেখ ছিল। বারবার এটা একনেকে উঠেছে কিন্তু পাস হয় নাই। অন্তর্বর্তী সরকারের সময়ও কিন্তু এটা একনেক সবাই উঠেছিল, তখনও এইটার অনুমোদন দেওয়া হয় নাই। অবশেষে এইবার এটা পাস হলো। এখন প্রকল্পটা হবে কোথায়? রাজবাড়ীর পাংশা উপজেলায় পদ্মা নদীর উপরে 2.1 কিলোমিটার দীর্ঘ একটা মূল বাঁধ নির্মাণ করা হবে। কাজ শুরু হবে এই বছরের জুলাই থেকে, শেষ হবে 2033 সালের জুন মাসে। পুরো প্রকল্পটা হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি পদ্ধতিতে। সরকার বলতেছে যে রাজবাড়ীর এই জায়গায় একটা বাঁধ নির্মাণ করতে পারলে সেই বাঁধের মাধ্যমে শুষ্ক মৌসুমে পদ্মার পানি ধরে রাখা যাবে এবং এই বাঁধের পশ্চিম দিক থেকে পদ্মা থেকে যেসব শাখা নদী বেরিয়েছে এবং দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, সেই ধরে রাখা পানি সেই সব নদী দিয়ে প্রবাহিত করা যাবে। এতে দেশের প্রায় 37% জমির পানির সমস্যা সমাধান হবে। 4টা বিভাগের 19টা জেলা উপকৃত হবে, যার মধ্যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, সাতক্ষীরা সহ আরো অনেক জেলা আছে। এবং এই অঞ্চলে পানির অভাবে মরে যাওয়া 5টা নদী পুনরুজ্জীবিত হবে। সুন্দরবনের লবণাক্ততা কমে যাবে। নতুন নতুন খাল খনন করে এই জমিয়ে রাখা পানি কৃষি এবং মৎস্য উৎপাদন কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া যাবে। এতে করে উৎপাদন বাড়বে। সব মিলিয়ে 6.5 কোটি মানুষ এখান থেকে উপকৃত হবে। কিন্তু বিশেষজ্ঞরা এখানেই বড় কিছু প্রশ্ন তুলতেছেন। জাতিসংঘের উন্নয়ন গবেষণার সাবেক প্রধান এবং এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নজরুল ইসলাম প্রথম আলোতে একটা বিশ্লেষণ লেখেন এবং সেটার শিরোনাম দেন যে প্রস্তাবিত পদ্মা ব্যারেজ একটি অপচয়মূলক এবং ক্ষতি
বিরক্তিকর প্রকল্প। তো তার যুক্তিগুলো আমাদের প্রথমে বোঝা দরকার। তার প্রথম যুক্তি হলো এই ব্যারাজের ফলে উজানে বন্যা এবং পাড় ভাঙন বাড়বে। ব্যারাজের পেছনে পানির স্রোত কমে যাওয়ায় সেখানে পলি জমে নদীর তলদেশ ধীরে ধীরে উঁচু হয়ে যাবে। এই একই ঘটনা ঘটবে ব্যারাজের সামনের অংশেও, কারণ ব্যারাজে বাধা পেয়ে পানির গতি থেমে যাবে বা কমে যাবে, ফলে পানিতে ভেসে আসা পলিগুলো নিচে জমা হতে থাকবে এবং নদীর তলদেশ উঁচু হয়ে যাবে, ফলে অল্প পানিতে নদী উপচে বন্যা হবে। আর এই কারণে পাংশা থেকে রাজশাহী পর্যন্ত প্রায় 145 কিলোমিটার এলাকায় বন্যা এবং পাড় ভাঙন তীব্র হতে পারে। এর প্রমাণ হিসেবে তিনি ফারাক্কার উদাহরণ দেন। ফারাক্কার কারণে উজানে বিহারের পাটনা পর্যন্ত কিন্তু গঙ্গার তলদেশ প্রায় 20 ফুট পর্যন্ত উঁচু হয়ে গেছে, ফলে বিহারে বন্যা এবং পাড় ভাঙন এখন অনেক বেশি। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে ফারাক্কা ভেঙে দেওয়ার দাবিতে কিন্তু আন্দোলনও হয়েছিল। দ্বিতীয় যুক্তি হলো ভাটিতে লবণাক্ততা বেড়ে যেতে পারে। ব্যারেজ দিয়ে পানি দক্ষিণ পশ্চিমে নেওয়া হলে মধ্যাঞ্চল আর মেঘনা মোহনায় পানি প্রবাহ কমে যাবে। এতে মেঘনার মোহনা দিয়ে লবণাক্ততা আরো ভেতরে ঢুকে যাবে। আরিয়াল খাঁ সহ বহু নদী শুকিয়ে যেতে পারে। অর্থাৎ এক জায়গায় সমস্যা কমাতে গিয়ে আরেক জায়গায় নতুন সমস্যা তৈরি হতে পারে। দেখেন, বাংলাদেশের মূল নদীর ধারায় কিন্তু এইটা। এখানে পদ্মার পানি যুক্ত হয়, উপর থেকে যমুনার পানি আসে, আর এই দিক থেকে মেঘনার পানি আসে। এই তিনটা বড় পানি প্রবাহের ফলে এখনো কিন্তু ঢাকা বরিশাল লঞ্চ চলাচল, চট্টগ্রাম থেকে ঢাকায় পণ্যবাহী জাহাজ আসা যাওয়া এগুলা করা যায়। কিন্তু এই অংশের সবচেয়ে বড় পানির উৎস পদ্মার পানি যদি এখানে না আসে, তাহলে কিন্তু পুরো পানি প্রবাহটাই অনেক বেশি কমে যাবে। যমুনা দিয়ে শুষ্ক মৌসুমে তো পানিই আসে না, বলা যায় পুরোটাই চর পড়ে গেছে এখানে। তখন থাকবে শুধু মেঘনা নদী, ফলে এই অঞ্চলের অনেক নদীর পানি প্রবাহ কমে যেতে পারে, ছোট ছোট নদীগুলো কিন্তু শুকিয়েও যেতে পারে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তিটা হলো কূটনৈতিক। এই প্রকল্প হয়ে গেলে ভারত বলবে, তোমাদের দক্ষিণ পশ্চিমের যে সমস্যা এইটা তো সমাধান হয়েই গেছে, তাহলে ফারাক্কা নিয়ে আর আলোচনা করার দরকার কি, কিংবা পানি বন্টন চুক্তি করারই বা দরকার কি? মানে গঙ্গার ন্যায্য হিস্সা আমাদের আদায়ের জন্য যে কূটনৈতিক চাপ দেওয়া যেত, সেই শক্তিটাই তখন দুর্বল হয়ে যাবে। অধ্যাপক নজরুল ইসলাম বলছেন যে ভারত এই প্রকল্পের ব্যাপারে খুবই উৎসাহী। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা দরকার। হ্যাঁ, দক্ষিণ পশ্চিম দিকের নদীগুলো বাঁচানোর জন্য আমাদের কিছু একটা করা লাগবে, এইটা সত্য। আর সেইটা করতে ব্যারেজের কোনো বিকল্প নাই। কিন্তু এটা ভালো হইতো না যে আগে যে কোনো মূল্যে ভারতের সাথে চুক্তিটা করে নিয়ে পানির প্রবাহটা নিশ্চিত করতাম এবং তারপর ব্যারেজ নির্মাণ করে এবং নদী খনন করে সেই পানির সর্বোচ্চ ব্যবহার করতাম। কিন্তু এখন চুক্তি না হয় যদি উপর থেকে পানি না আসে, তাহলে ব্যারেজ দিয়েই বা আসলে হবেটা কি? বর্ষার শেষে অতিরিক্ত পানি বা কতটুকু আর ধরে রাখা যাবে? সেই সাথে যেসব নদী মরে গেছে বলা হচ্ছে, সেসব নদীর তলদেশ খনন না করে শুধু ব্যারেজ দিয়ে আসলে কাজের কাজ খুব একটা কিন্তু হবে না। পরিবেশ সংগঠন বাপা এবং বেনও মনে করতেছে যে সমীক্ষা ছাড়াই এত বড় প্রকল্পে যাওয়াটা আসলে হঠকারিতা। তারা বলছেন বিদ্যমান নদীর উপর যেসব অপ্রয়োজনীয় বাঁধ আছে সেগুলো সরিয়ে দিলেই অনেক কম খরচে বেশি ফল পাওয়া যাবে। উদাহরণ হিসেবে তারা বড়াল নদের কথা বলেন। যেমন রাজশাহীর চারঘাটে বড়াল নদের মুখে একটা সুইচ গেট ছিল, যেটা 1984 সালে বানানো, আর এইটার কারণে কিন্তু গঙ্গার পানি সেখানে আটকে গিয়েছিল। কিন্তু গত বছর সেই সুইচ গেট আংশিকভাবে খুলে দেওয়া হয়, আর তাতেই কিন্তু প্রায় 40 বছর পর বড়াল নদে আবার পানি ফিরে এসেছে। তার মানে আসল কথা হচ্ছে বাংলাদেশের পানি নিয়ে সমস্যাটা আসলে বাংলাদেশের ভেতরে না, সমস্যাটা আসলে উজানে, ফারাক্কায়। ব্যারেজ বানিয়ে সেই মূল সমস্যার সমাধান আসলে হবে না, বরং সেই সমস্যার বিরুদ্ধে কথা বলার শক্তিটাই আমাদের কমে যেতে পারে। অন্যদিকে দক্ষিণ পশ্চিমের মানুষের জন্য যে পানি প্রবাহ নিশ্চিত করা, এটাও জরুরি। এখন সরকারের উচিত আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে যে কোনো মূল্যে গঙ্গা পানি বন্টন চুক্তিটা নবায়ন করা। চুক্তি নবায়ন না করতে পারলে ব্যারেজ থেকে কিন্তু আমরা 100% সুবিধা আদায় করতে পারবো না। আর শুধু ব্যারেজ না করে পাংশা থেকে রাজশাহী পর্যন্ত পদ্মার মূল অংশের খনন এবং দুই পাশে শক্ত বাঁধ দেওয়াটাও জরুরি, যাতে চুক্তি না হলেও বর্ষা মৌসুমের অনেক বেশি পরিমাণে পানি আমরা এই অংশটুকুতে সংরক্ষণ করে রাখতে পারি এবং সেইটা পরবর্তীতে খালের মাধ্যমে, ছোট নদীর মাধ্যমে প্রবাহিত করে কৃষিকাজে কাজে লাগাইতে পারি। যাই হোক, অনেক বড় প্রকল্প, অনেক লম্বা সময়, এর মধ্যে আসলে কত কিছু হয়ে যায় সেটা দেখতে থাকি, দেখা যাক এইটা নিয়ে আর কি হয়।